ডক্টর হাসান মাহমুদ শেখ হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পর গঠিত সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। ৫ জানুয়ারি পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর তিনি সেনাবাহিনীর আশ্রয় ছিলেন, এমনটা অনেক সূত্র দাবি করে। তবে একটা সূত্র বলছে তিনি ২০ থেকে ২৪ আগস্টের মধ্যে দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি দেশ থেকে পালিয়ে যেতে পারেন কিংবা দেশে থাকতে পারেন, তবে একটা বিষয় নিশ্চিত, তিনি এখন পর্যন্ত গ্রেফতার হননি। গতকাল তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধেও এখন পর্যন্ত সম্ভবত ১১১টা হত্যা মামলা হয়েছে। কিন্তু গতকাল ডক্টর হাসান মাহমুদের বিরুদ্ধে কোনো হত্যা মামলা হয়নি। তার বিরুদ্ধে বলা যেতে পারে চুরি, ছিনতাই, ডাকাতির মামলা হয়েছে। তিনি ৭৪ কোটি টাকা পরিশোধ না করেই দুটো জাহাজ নিয়ে গেছেন এবং এখানে তিনি তার ক্ষমতার প্রভাব দেখিয়েছেন। হাসান মাহমুদ সমাচারের আজকের পর্বে আমরা তার জাহাজ ডাকাতির বিষয়ে আলোচনা করব। বিষয়টা যেহেতু জাহাজ এবং বন্দর কেন্দ্রিক, এ কারণে আমার সাম্প্রতিক সময় লেখা একটা কলামের বিষয়েও আলোকপাত করতে চাই। চট্টগ্রাম বন্দর একরকম পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিল সাবের হোসেন চৌধুরী এবং তার পরিবার। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা মোটামুটিভাবে চট্টগ্রাম বন্দর তাদের নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে ৫ জানুয়ারি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এমপি মন্ত্রীরা পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু সাবের হোসেন চৌধুরীর কর্ণফুলী লিমিটেডের HR লাইন্স চট্টগ্রাম বন্দরে এখনও রাজত্ব করছে। শুধুমাত্র নিজেদের ব্যবসার স্বার্থে তারা ২০২০ সালে ক্ষমতার অপব্যবহার করে বন্দর কর্তৃপক্ষকে দিয়ে একটা পরিপত্র জারি করেছিল এবং তার মাধ্যমে তারা অন্য ব্যবসায়ীদের চেয়ে আলাদা করে সুযোগ সুবিধা আদায় করে আসছিল। কিন্তু যেটা বলছিলাম, অদ্ভুত ব্যাপার হচ্ছে ৫ জানুয়ারির পর সব এমপি মন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু সাবের হোসেন চৌধুরীর প্রতিষ্ঠান কর্ণফুলী লিমিটেডের HR লাইন্স এখনও চট্টগ্রাম বন্দরে সেই বাড়তি সুবিধা নিয়ে যাচ্ছে। শুরুতেই বলেছি, এ ব্যাপারে সাম্প্রতিক সময়ে আমি একটা কলাম লিখেছি। কলামের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যেহেতু অনেক টেকনিক্যালি তারা এই কাজটা করেছে, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন নামে একটা পরিপত্র জারির মাধ্যমে তারা এই বাড়তি সুবিধাটা নিয়ে আসছিল। যদিও এখানে বলা হচ্ছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ, কিন্তু মূল বিষয় হচ্ছে সবগুলো বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কর্ণফুলী লিমিটেডের HR লাইন্সের। এবং এর মাধ্যমে সাবের হোসেন চৌধুরীর পরিবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে চট্টগ্রাম বন্দরে। পুরো নিয়ন্ত্রণ এই কারণে বলছি, কারণ তাদের একটা জাহাজ যদি বহির্নোঙরে আসে তাহলে তারা সরাসরি জেটিতে ঢুকে যায় মাল খালাসের জন্য, মাল ওঠানামার জন্য। কিন্তু অন্য একটা কোম্পানির জাহাজ যদি বহির্নোঙরে আসে, যদি ৫ দিন ৭ দিনও পার হয়ে যায়, তারপরও তাদেরকে সেখানে অপেক্ষা করতে হয়। কারণ এখানে বাড়তি সুবিধা, একটা কোটা সুবিধা, যে কোটার বিরুদ্ধে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, সেখানে এই কোটার সুবিধা চট্টগ্রাম বন্দরে তারা এখনও আদায় করে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পরও। HR লাইন্সের জাহাজ যেখানে সরাসরি জেটিতে ঢুকে যায়, সেখানে ৫ দিন ৭ দিন ১০ দিন পর্যন্ত অন্য কোম্পানির জাহাজ, যেটাকে কেতাবি ভাষায় বিদেশি পতাকাবাহী জাহাজ বলা হচ্ছে, এবং কর্ণফুলী লাইন্সের ৮টি জাহাজকে বলা হচ্ছে দেশি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। আলাদা কোনো একটা ভিডিওতে ডিটেইল কথা বলতে হবে কিভাবে চট্টগ্রাম বন্দরে তারা এই সুযোগ সুবিধাগুলো নিয়ে যাচ্ছিল এবং এখনও সেই সুবিধাটা তারা পেয়ে যাচ্ছে। তবে আমরা প্রত্যাশা করি শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর কর্ণফুলী লিমিটেডের HR লাইন্স এই বাড়তি সুবিধা, এই কোটা সুবিধা অদূর ভবিষ্যতে আর পাবে না। সেখানে সবাই সমান সুযোগ পাবে। হ্যাঁ, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ হিসেবে কিছুটা সুযোগ সুবিধা থাকতে পারে, তারা পেতে পারে, কিন্তু সেটা এমনভাবে নয় যে তাতে পুরো জাহাজ ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয় এবং বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। এবার আমরা একটু সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের জাহাজ ডাকাতির ঘটনাটা দেখে নেই এবং যে মামলাটা হয়েছে সেই মামলাটা কিসের ভিত্তিতে হয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেই। হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা টাকা না দিয়েই কেড়ে নেন ৭৪ কোটি টাকার ২ জাহাজ, সমকাল রিপোর্ট করেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যরা ১ টাকাও পরিশোধ না করে চট্টগ্রামের একটি ডকইয়ার্ড থেকে দুটো জাহাজ কেড়ে নেন। এর দাম প্রায় ৭৪ কোটি টাকা। ঘটনাটি প্রায় ৩.৫ বছর আগের। এ ঘটনায় সাবেক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের FMC গ্রুপের
এক কর্মকর্তা। মামলায় অভিযোগ করা হয় এফএমসি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড থেকে নির্মাণ বিল পরিশোধ না করেই ক্ষমতার জোরে একটি ফিশিং জাহাজ ডেলিভারি নেয় সাবেক মন্ত্রীর পরিবার। এছাড়া একই পদ্ধতিতে আরেকটি কন্টেইনার জাহাজ নিয়ে নেন। শেষেরটির ডেলিভারি দিতে সম্মত না হওয়ায় প্রতিষ্ঠানটির কর্মচারীদের মারধর, অফিস ভাঙচুর ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অস্ত্র ঠেকিয়ে স্ট্যাম্প ও প্যাডে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করা হয়। তারপর তাদের হয়রানি করা হয়। এরপর রিপোর্টে মামলার এজাহারে কি বলা হয়েছে সেগুলো উল্লেখ আছে। রিপোর্টে একদম শেষে বলছে, পরে মামলা করার প্রস্তুতির খবর পেয়ে আসামিরা এফএমসি গ্রুপের কর্মকর্তা ও চেয়ারম্যানকে অপহরণ, গুম, মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। গুম করার হুমকি দেওয়া হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়, অপহরণের হুমকি দেওয়া হয় এবং এর মাধ্যমে জাহাজ কেড়ে নেওয়া হয়। কোনো ধরনের বিল পরিশোধ না করে ৭৪ কোটি টাকার দুটো জাহাজ ডাকাতি করে নিয়ে গেছেন বলতে হবে। এটাকে তো চুরি বলা যায় না, এটাকে ডাকাতি বলতে হবে। ডাকাতি করে নিয়ে গেছেন। এই ডাকাতদের মন্ত্রিসভায় বসিয়েছিলেন শেখ হাসিনা। ডাকাতদের সর্দার, ডাকাতদের সর্দার, এবং তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। একটা ডাকাতকে পররাষ্ট্রমন্ত্রী বানালে সে দেশের পররাষ্ট্র নীতি কি হতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে, দেশের স্বার্থ আদৌ সংরক্ষিত হবে কিনা সেটা আমরা বুঝতে পারি। ফলে বিগত সরকারের আমলে দেশের স্বার্থ কিভাবে ক্ষুণ্ণ হয়েছে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যখন এই তথ্যগুলো আমাদের সামনে আসে। আমরা অনেক আলোচনা করার চেষ্টা করেছি, অনেক কথা বলার চেষ্টা করেছি, যদিও তখন আমাদের সামনে তথ্য প্রমাণগুলো ছিল না। তারপরেও আমরা কথা বলে গেছি। একটা সময় এসে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। এটা আমাদের আপাত সাফল্য। কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় এই স্বৈরাচার হাসিনা সরকারের দোসররা কেবলমাত্র টিকেই আছে তা না, তারা তাদের সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলোতে আমাদের দৃষ্টি দেওয়া খুবই জরুরি। কারণ অনেক জায়গায় তারা চেতনার নামে নানান ভাষায় কেতাবি এক ধরনের চেতনা তৈরি করেছে। যেমন যে কথাটা বলছিলাম, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন। কেতাবি ভাষাটা শুনতে অনেক সুন্দর, কিন্তু ৮টা জাহাজই কর্ণফুলী লিমিটেডের এইচআর লাইন্সের, যেটা সাবের হোসেন চৌধুরীর পারিবারিক ব্যবসা। এভাবেই এই দেশটাকে, এমনকি দেশের একটা বন্দর, সবচেয়ে বড় বন্দর, যে বন্দর দিয়ে দেশের ৯২ থেকে ৯৭% আমদানি রপ্তানি হয়ে থাকে, সেই বন্দরকেও পারিবারিক সম্পত্তিতে এরা পরিণত করেছিল। যেভাবে হাসান মাহমুদ ডকইয়ার্ড থেকে দুটো জাহাজ নিয়ে গেছেন, কোনো পেমেন্ট করার প্রয়োজন মনে করেননি। হাসিনা সরকারের শাসনামল কেমন ছিল সে ব্যাপারে আমরা অনেক কথা বলেছি, কিন্তু এখন নতুন বাংলাদেশে এই মানুষগুলো, এই ডাকাতগুলো আর কোনো সুযোগ সুবিধা পাবে না, সেটা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের একান্ত দায়িত্ব।